নমস্কার, দেখছেন চারটের চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি যে গুরুত্বপূর্ণ খবর দিয়ে আজকে চারটের চারদিক। জয়নগর কাণ্ডে ধর্ষক খুনির ফাঁসির সাজা। জয়নগর কাণ্ডে ধর্ষক খুনির ফাঁসির সাজা দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। গতকালই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, আর আজকে এলো সাজা শোনানো হলো। যেটা জানা যাচ্ছে, এই ঘটনার ৬০ দিনের মাথায় ৬১ দিনের মাথায় গতকাল তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার সাজা ঘোষণা হচ্ছে। দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা, মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। ঘটনার ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা। জয়নগর কাণ্ডে ধর্ষক খুনির মৃত্যুদণ্ড, ফাঁসির সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। জয়নগর কাণ্ডে ধর্ষক খুনির মৃত্যুদণ্ড, ঘটনার ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। জয়নগরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা। গতকালই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, বারুইপুর মহকুমা আদালত তাকে দোষী সাব্যস্ত করে। এরপরে আজকে সাজা ঘোষণা করা হলো। ঘটনার ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা হয়েছে। জয়নগরে যে ঘটনা ঘটেছিল, নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনার একদিন পরেই অর্থাৎ ৪ঠা অক্টোবর এই ঘটনাটি ঘটেছিল। ৫ই অক্টোবরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং তারপরে ঘটনার ৬২ দিনের মাথায় ধর্ষক খুনির মৃত্যুদণ্ড দিল। ধর্ষক খুনিকে মৃত্যুদণ্ড দিল বারুইপুর মহকুমা আদালত। মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা, দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা। এই মুহূর্তে অন্যতম বড় খবর, জয়নগর কাণ্ডে ধর্ষক খুনির মৃত্যুদণ্ড, মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা ঘোষণা করা হলো। ঘটনার ২ মাসের মাথায় ফাঁসির সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দার, তাকে ফাঁসির সাজা দিল বারুইপুর মহকুমা আদালত। ঘটনা ৬২ দিনের মাথায় এই সাজা ঘোষণা বলে জানা যাচ্ছে। গত ৪ঠা অক্টোবর নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। ৫ই অক্টোবরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেই ঘটনায় ৬২ দিনের মাথায় দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। জয়নগরে যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, তার ২ মাসের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। বারুইপুর মহকুমা আদালত ফাঁসির সাজা শোনালো দোষী মুস্তাকিন সর্দার, তার ফাঁসির সাজা ঘোষণা বারুইপুর মহকুমা আদালতের। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, গত ৪ঠা অক্টোবর এই ঘটনাটি ঘটে। ৫ই অক্টোবরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং সেই ঘটনার ৬২ দিনের মাথায় দোষী মুস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। ঘটনার ৬১ দিনের মাথায় মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে আদালতে দোষী সাব্যস্ত করা হয়। ৬২ দিনের মাথায় তার দণ্ডের কথা ঘোষণা করল আদালত। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, গত ৪ঠা অক্টোবর এই ঘটনাটি ঘটে। ৫ই অক্টোবরই অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করা হয়। ঘটনার ৬২ দিনের মাথায় অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত। জয়নগর কাণ্ডে ধর্ষক খুনির মৃত্যুদণ্ড, বারুইপুর মহকুমা আদালত ফাঁসির সাজা শোনালো দোষী মুস্তাকিন সর্দারকে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো, আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয় গোপাল, আজ আদালতে ঠিক কি হলো এবং এই যে দোষী মুস্তাকিন সর্দার, তার কি বক্তব্য, তার কি রিয়াকশন, এই তাকে যে ফাঁসির সাজা শোনালো আদালত? আজ কিন্তু অপরাধীকে মৃত্যুদণ্ড দিল এবং পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল বারুইপুর আদালত। ইতিমধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পরে এই মুস্তাকিন সর্দারকে ১০৩ ধারায় মৃত্যুদণ্ড নির্দেশ এবং অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে তার সঙ্গে তার পরিবারকে এই ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল বারুইপুর আদালত। প্রিয় গোপাল, এই মুস্তাকিন সর্দার, তার বা তার পরিবারের লোকজন বা তার আইনজীবীর কোনো রিয়াকশন কি আছে? তারা কি হায়ার কোর্টে যাবেন? একদমই এখনো সেই সঙ্গে কিছু জানা যায়নি, সবে রায় হলো। আমরা আর কিছুদিন পরে জানতে পারবো যে এই মুস্তাকিন সর্দারের যে আইনজীবী আছে তার কি বক্তব্য এবং তারা হাইকোর্টে যাবে কি না যাবে। প্রিয় গোপাল, এই নাবালিকার পরিবার তারা কিভাবে দেখছে এই যে বারুইপুর মহকুমা আদালত দোষী মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনালো?
নাবালিকার পরিবারের কি বক্তব্য ক্ষেত্রে? প্রথম থেকেই কিন্তু ওই নাবালিকার পরিবার কিন্তু চাইছিল যে তাদের মৃত্যুদণ্ড হোক। সেই নাবালিকার পরিবারে কিন্তু সেই ইচ্ছা অবশেষে প্রকাশ হলো এবং বারুইপুর যে বক্স আদালত, সেই বক্স আদালত কিন্তু মুস্তাকিম সর্দারকে মৃত্যুদণ্ড সহ তার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল। এতে কিন্তু খুশি নাবালিকার পরিবারের লোকজন। প্রিয় গোপাল, এই যে পুলিশি তদন্ত, আমরা জানি ঘটনাটি ঘটেছিল 4 অক্টোবর, তার 62 দিনের মাথায় দোষী মুস্তাকিন সর্দারকে একেবারে মৃত্যুদণ্ডের সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। যেভাবে তদন্ত এগিয়েছিল, গোটা বিষয়টি একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। একদমই, দেখো তোমাকে যেটা প্রথমে বলে রাখবো যে 4 অক্টোবর নাবালিকা যে নিখোঁজ হয়, তারপরে ওই দিনই তার মৃতদেহ উদ্ধার হয়। তারপরে কিন্তু 5ই অক্টোবর ওই ধৃতকে কিন্তু গ্রেফতার করে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ এবং 7ই অক্টোবর কিন্তু এই ঘটনায় সিট গঠন করা হয়। 30 অক্টোবর 25 দিনের মাথায় কিন্তু এর চার্জশিট জমা করা হয় এবং 5ই ডিসেম্বর অর্থাৎ গতকাল কিন্তু ওই অভিযুক্ত মুস্তাকিম সর্দারকে দোষী সাব্যস্ত করে বারুইপুর মহকুমা পক্ষ আদালত। কিন্তু ইতিমধ্যে আজ কিন্তু বারুইপুর সেই মহকুমা পক্ষ আদালত সেই মুস্তাকিম সর্দারকে কিন্তু মৃত্যুদণ্ড 103 ধারায় মৃত্যুদণ্ড এবং তার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। প্রিয় গোপাল, আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে নাবালিকার পরিবার, তাদেরকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা নির্দেশ দেওয়া হচ্ছে, এই বিষয়টিকে তারা কিভাবে দেখছেন এবং পুলিশ প্রশাসন তারাই বা কি বলছেন? কারণ এর আগে ঘটনা ঘটেছিল, আমরা জানি যে আরজি করে যে মর্মান্তিক ঘটনা, যে নির্মম ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্ত এখনো পর্যন্ত চলছে। যদিও সিবিআই চার্জশিট পেশ করেছে একটি, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে তার পরে হওয়া অক্টোবর মাসের 4 তারিখে হওয়া এই জয়নগরে সেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার মাত্র 62 দিনের মধ্যে একেবারে সাজা ঘোষণা করা হলো। কি বলছেন এলাকার লোকজনেরই বা কি বক্তব্য এই বিষয় নিয়ে? একদম, যেটা তোমাকে বলবো যে এত দ্রুত যে আরজিকর কাণ্ডের আবহাওয়ায় যে এই ঘটনা ঘটেছিল, তারপরে এত দ্রুত যে রাজ্য পুলিশের একটা বড়সড় সাফল্য এবং এখানে ইতিমধ্যে কিন্তু উপস্থিত ছিলেন আজকে বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার পড়াশোনা আলী সহ একাধিক আধিকারিকরা। তারা কিন্তু এটি জানাচ্ছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ ছিল এবং তাদের কাছে ডিএনএ রিপোর্ট ছিল। এই ডিএনএ রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আজকে যে ফাঁসির সাজা, সেই ফাঁসির সাজা হলো। অনেক ধন্যবাদ প্রিয় গোপাল। কথা বলছিলাম প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। জয়নগর কাণ্ডে ধর্ষক খুনের মৃত্যুদণ্ডের সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। ঘটনার 62 দিনের মাথায় সাজা ঘোষণা। গত 4 অক্টোবর ঘটনাটি ঘটেছিল। 5ই অক্টোবরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার 62 দিনের মাথায়, অর্থাৎ ঘটনার 62 দিনের মাথায় সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। এরই পাশাপাশি ওই নাবালিকার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুদা, যেটা জানতে চাইবো যে আমরা জানি এই ঘটনাটি ঘটেছিল 4 অক্টোবর, তারও প্রায় অগস্ট মাসে যে ঘটনা ঘটেছিল আরজি করে, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, মানে 2 মাস আগের ঘটনা। যে ঘটনার তদন্ত আজও চলছে, সিবিআই তদন্ত চলছে, কিন্তু এখনো পর্যন্ত চার্জশিট একটি পেশ করেছে, কিন্তু সাজা বিষয় কিছু হয়নি, ট্রায়াল চলছে এখনো পর্যন্ত। কিন্তু জয়নগরে মাত্র 62 দিনের মধ্যেই সাজা ঘোষণা করা হয়ে গেল। কতটা তাৎপর্যপূর্ণ এই আবহে দাঁড়িয়ে? অবশ্যই তাৎপর্যপূর্ণ ঋষিকেশ, তার কারণ আমরা দেখেছি গত 4 অক্টোবর এই ঘটনাটি ঘটেছিল। 5 তারিখের মধ্যেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে। 5 তারিখের পর তাকে আদালতে পেশ করা হয়। 7 অক্টোবর আমরা জানতে পারি একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। সিট এই ঘটনার তদন্ত শুরু করে। 4 অক্টোবর যে ঘটনা ঘটেছিল, 7 তারিখ সিট গঠন হয় এবং তারপরে 30 অক্টোবর অর্থাৎ 5ই অক্টোবর অভিযুক্তকে ধরার সঙ্গে সঙ্গে 25 দিনের মধ্যে 30 অক্টোবর চার্জশিট পেশ করে দেওয়া হয় এই ঘটনায় এবং তারপর বিচার প্রক্রিয়া শুরু হয়। 36 জন সাক্ষ্য দেন এবং তারপর গত 5 তারিখ এই বারুইপুর মহকুমা আদালতে দোষী সাব্যস্ত করা হয়। 61 দিনের মাথায়, 62 দিনের মাথায় সাজা ঘোষণা হয়ে গেল। এক্ষেত্রে এই যে পুলিশের তৎপরতা, বিশেষ তদন্তকারী টিম গঠন করে ঘটনার পরের দিনই গ্রেপ্তার করা এবং তারপর 25 দিনের মধ্যে চার্জশিট, এই যে ঘটনাটা এত দ্রুত ঘটলো, সেই ঘটনাটা কিন্তু করেছে পুরোটাই রাজ্য পুলিশ। অন্যদিকে
যে আরজি করের প্রসঙ্গ তুমি উত্থাপন করলে, সেই আরজি করের ঘটনা যদি আমরা দেখি, সেই ঘটনাটা অগাস্ট মাসের। যে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে অর্থাৎ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তারপর সেই অভিযুক্তকে তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে, এবং তারপরে সেই যে তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। এই ঘটনায় আর্থিক দুর্নীতি জড়িয়ে আছে কিনা, প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে কিনা, তার জন্য টালা থানার প্রাক্তন ওসি বা আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গ্রেপ্তার করা হলেও তারা যে এই ঘটনায় যুক্ত তার প্রমাণ এখনো পর্যন্ত আদালতের সামনে পেশ করতে পারেনি। সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আগামী 9 তারিখ 4 মাস পূর্ণ হবে। 4 মাস পর কেন এখনো পর্যন্ত অধরা বিচার, তা নিয়ে আবারও একটি পদযাত্রার ডাক দেওয়া হয়েছে পরিবার সহ যারা ওই নির্যাতিতার বিষয়ে আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে। অর্থাৎ 4 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত অধরা রয়ে গেল বিচার। অন্যদিকে এই ঘটনায় কিন্তু 2 মাস বা 62 দিনের মাথায় বিচার পেলেন ওই নির্যাতিতার পরিবার, এবং তার সঙ্গে সঙ্গে তাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে আদালতের পক্ষ থেকে। ঋষিকেশ, একদমই। অঙ্কুত, আরেকটা বিষয়, এই জয়নগরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা যখন ঘটে তখন কিন্তু আরজিকর আন্দোলন নিয়ে শহর কলকাতা উত্তাল ছিল, বিভিন্ন বিক্ষোভ প্রতিবাদ কর্মবিরতি তো চলছিলই। জয়নগরেও আমরা দেখেছিলাম যে সেখানেও পুলিশের উপরে হামলার ঘটনা ঘটে, পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, কিন্তু সেই উত্তাপ খুব বেশি দিন ছিল না। আরজিকর নিয়ে যতটা যে আমরা বিভিন্ন মাধ্যমে যেভাবে প্রতিবাদ বিক্ষোভ দেখেছি বা আজও কোথাও কোথাও মাঝে মধ্যে হচ্ছে, জয়নগরের ঘটনা সেভাবে ততটা আমি বলবো যে প্রতিবাদকারীদের ততটা মাইলেজ পায়নি। কিন্তু তবু দেখা গেল যে মাত্র 62 দিনের মাথায় সাজা ঘোষণা হয়ে গেল, যিনি দোষী সাব্যস্ত যাকে করা হয়েছে তার ফাঁসি হলো, ফাঁসির সাজা দেওয়া হলো। এক্ষেত্রে এর ক্ষেত্রে কতগুলো কারণ আমি বলতে পারি, যেটা প্রাথমিকভাবে মনে হয়, যেহেতু এই শহর কলকাতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল, সেখানে একজন তরুণী চিকিৎসকের মৃত্যু, সেই ঘটনা শহর কলকাতার ঘটনা হওয়ার কারণে যে অভিঘাত তৈরি হয়, সেই অভিঘাত হয়তো জয়নগরের নাবালিকার মৃত্যুতে তৈরি হয়নি। এবং সেক্ষেত্রে এই ঘটনা নিয়ে যে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল, যে সময়টার কথা তুমি ধরেছো যে 5ই অক্টোবর, 4 অক্টোবর, সেই অক্টোবর মাস কিন্তু শারদোৎসবের মাস। সেই সময় আমরা শহর কলকাতায় দেখছি দ্রোহের উৎসবের একের পর এক কর্মসূচির ঘোষণা, এবং ঠিক সেই সময় যখন জয়নগরে এই ঘটনা ঘটছে, সেই সময়ও সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর একটা সাময়িক ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু সেই ক্ষোভ তৈরি হলেও তারপরেই এই বিশেষ তদন্তকারী দল গঠন এবং ঘটনার দ্রুত তদন্ত প্রক্রিয়া চালু হওয়া, 24 ঘন্টার মধ্যে এই যে মুস্তাকিন সর্দার নামে যে ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়েছেন, সেই মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করে ফেলা, সংশ্লিষ্ট পরিবার অর্থাৎ ওই নাবালিকার পরিবার এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু ক্ষোভ সেখানেই প্রশমিত করে দেয়। তারপর বিচার প্রক্রিয়া এবং 36 জনের সাক্ষ্য নিয়ে দ্রুত বিচার করে এই ব্যক্তিকে সাজা দানের দিকে যেভাবে এগিয়েছে রাজ্য প্রশাসন, সেটি কিন্তু সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার আর হতে দেয়নি বা কোনো আন্দোলনকে তৈরি হওয়ার সুযোগ দেয়নি। কিন্তু যে মুহূর্তে 3 দিনের মাথায় এই ঘটনার দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে নেয়, এবং সেই সময় আরজিকর মামলায় এই যে দ্রোহের উৎসব থেকে আরও বিভিন্ন কর্মসূচিতে তারা বিষয়টি যেন একটা রাজনীতিকীকরণ তৈরি হয়ে যায়, এবং সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলও এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা পাওয়া যায় কিনা সেই বিষয়ে নেমে পড়ে বলে অভিযোগ ওঠে বারংবার। কিন্তু আদত যেটা প্রয়োজন ছিল যে এই ঘটনা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। আপনাকে যেটা জানতে চাইবো যে আরজিকরের ঘটনার এখনো বিচার হলো না, কিন্তু জয়নগরে 62 দিনের মাথায় সাজা ঘোষণা হলো এবং দোষীর ফাঁসির সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে? শামীম সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, যেটা জানতে চাইছিলাম যে জয়নগরে 62 দিনের মাথায় যিনি অভিযুক্ত বা দোষী যাকে সাব্যস্ত করা হয়েছিল গতকালই, তাকে ফাঁসির সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত, অথচ আরজিকরে এখনো তদন্ত চলছে, বিচার প্রক্রিয়া সবে ট্রায়াল শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, আর যেটা জয়নগরের ঘটনায় যেভাবে ফাঁসির সাজা হয়েছে, আমি মনে করি যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হলে
সমাজের বুকে এই ধরনের যে অপরাধগুলো, হিনিয়াস ক্রাইম যারা সংগঠিত করে তারা যথেষ্ট সবক শিখবে। কিন্তু আরজি করে যেটা ঘটেছে নিশ্চিতভাবে সেটাও দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, তদন্তকারী সংস্থা যেমন ভাবেই কাজ করুক না কেন তাদের এই দায় নিতে হবে। অন্য তদন্তকারী সংস্থা যাই করুক না কেন একটা এই তদন্তকারী সংস্থা হিসেবে তাদের এই দায় নিতে হবে এবং তাদের এই যে ট্রায়াল সম্পূর্ণ করে, এটা প্রসিকিউশনের দায়িত্ব, ট্রায়াল অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করে দোষী ব্যক্তিদের সাজা ডিক্লেয়ার করানো এবং তাদের সাজার ব্যবস্থা করা। এখন প্রসিকিউশন আমাদের দেখার বিষয় যে প্রসিকিউশন কত শীঘ্রতার সঙ্গে এই বিষয়টিকে সংগঠিত করতে পারে। শামীম সাহেব, আরজি করে ঘটনার পরে পরে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, হাইকোর্টে যাওয়া হয়েছিল, হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে, সিবিআই এখনো তদন্ত করছে। অথচ দেখা গেল যে এই জয়নগরের ঘটনার ক্ষেত্রে মাত্র 2 মাসের মধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ এবং যে দোষী তার সাজাও হয়ে গেল। এরপরে কি রাজ্য পুলিশের ওপরে ভরসা বাড়বে মানুষের বলে মনে হয়? দেখুন, যে কোনো প্রসিকিউশনের উপরেই মানুষের আস্থা থাকাটাই স্বাভাবিক। যে কোনো ক্রাইম সংগঠিত হয় সমাজের বিরুদ্ধে এবং যে কোনো তদন্তকারী সংস্থার এটা স্বাভাবিক দায়িত্ব যে তারা তদন্তটি সঠিকভাবে সম্পূর্ণ করবেন এবং প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে যে পুরো ব্যবস্থাটি, পুরো বিচার আইনি ব্যবস্থাটি সংগঠিত করে যে দোষী তাকে শাস্তি দেওয়ানো। অতএব যদি যে কোনো প্রসিকিউশন সংস্থা, তারা যে কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি, তারা যদি সেই বিধিবদ্ধ কাজ না করতে পারে তাদের পক্ষে আস্থা কমবে, অপরদিকে যারা এটা করতে পারবে তাদের পক্ষে আস্থা বাড়বে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ শামীম সাহেব। কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে এবং তিনিও যেমনটা বললেন যে আরজি করের ঘটনার ক্ষেত্রেও এক্ষেত্রেও বিচার হওয়া আরও দ্রুততার সঙ্গে বিচার হওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে জয়নগরের ঘটনার যেভাবে বিচার হয়েছে এটা দৃষ্টান্তমূলক। নিঃসন্দেহে সমাজে যেভাবে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, অঙ্কুতা রয়েছেন। অঙ্কুতা, যে বিষয়টা জানতে চাইবো, যেটা ফিরদৌস শামীমও বলছিলেন, যে আমরা দেখেছি যে আরজি করের ঘটনার পরে পরে দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে, একের পর এক ঘটনা ঘটে চলেছে। বহু জায়গাতে নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে, মর্মান্তিক নির্মম ঘটনা ঘটেছে। কিন্তু কোথাও গিয়ে এই জয়নগরে যে সাজা ঘোষণা হলো, যে দ্রুততার সঙ্গে সাজা ঘোষণা হলো, সেটা কি দৃষ্টান্ত স্থাপন করলো এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে? একেবারেই ঋষিকেশ, গতকাল ঠিক এই কথাটি সরকারি আইনজীবীর পক্ষ থেকেও ঠিক এই কথাটিই বলা হয়েছে যে এই যে 62 দিনের মধ্যে সাজা ঘোষণা, এটা কিন্তু অবশ্যই একটা দৃষ্টান্ত তৈরি করছে। তার কারণ আমরা দেখেছিলাম এই ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়েই বলেছিলেন যে নতুন যে অপরাজিতা বিলটি তৈরি করা হয়েছিল, যে বিলটি এখনো পর্যন্ত স্বাক্ষর করেননি রাজ্যপাল, সেই বিলেও কিন্তু দ্রুত ঘটনার তদন্ত করে সাজা দেওয়ার প্রক্রিয়ার বিষয়ে অত্যন্ত বেশি জোর দেওয়া হয়েছিল। এবং সেক্ষেত্রে এই যে দ্রুত সাজা দেওয়ার বিষয়টি এই যে বাস্তবে পরিণত হলো, এতেই কিন্তু যারা বিচারের জন্য বসে থাকেন তারা তো বিচারটাই চান। আমরা তো সারাক্ষণ এই গত কয়েক মাস ধরে শুনে আসছি উই ওয়ান্ট জাস্টিস। তাহলে নির্যাতিতার পরিবার আজকে কি জাস্টিসটা পেয়েছেন? তারা তো এখনও ঘটনার 4 মাস পরেও তারা আরেকটি পদযাত্রা কর্মসূচিতে তারা যাবেন, আজকেও তারা স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছেন, তারা জাস্টিসটা পাননি। অথচ এই বিচারটার জন্যই তো যাবতীয় আইন তো তৈরি করেন আইন প্রণেতারা আইনসভায় গিয়ে আমাদের জন্য, যাতে আমরা বিচারটা পাই। তা বিচারটাই যদি না পাই তাহলে এই ঘটনাগুলোকে নিয়ে রাজনীতি করে কী লাভ? আজকে তো প্রশাসন দেখিয়ে দিল যে একটা বিশেষ তদন্তকারী দল গঠন করে 25 দিনের মধ্যে চার্জশিট পেশ করে একটা নির্যাতিতার পরিবারকে বিচারটা দিয়ে দেওয়া সম্ভব। এইটাই তো বিষয়, এবং সেই বিষয়টাই কিন্তু আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেখানো হলো, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই সাধুবাদ প্রাপ্য তাদের। অঙ্কুতা, থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন আইনজীবীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, অর্ক নাগ। আপনাকে স্বাগত জানাবো কলকাতার ভিতরে। জয়নগরের ঘটনাতে আমরা দেখলাম যে 62 দিনের মাথায় সাজা ঘোষণা হলো, মৃত্যুদণ্ড সাজা দিল বারুইপুর মহকুমা আদালত। অথচ আরজি করের ঘটনা 4 মাস অতিক্রান্ত হতে চললো, এখনো বিচার অধরা। কি বলবেন? ভাগে উত্তর দেয়, একটা অ্যাজ এ অ্যাডভোকেট, অ্যাজ এ আইনজীবী, আরেকটা এক সাধারণ মানুষ, ভারতবর্ষের নাগরিক হিসেবে। উকিল হিসেবে আমার যদি বক্তব্য আপনাকে ধরতে হয়, আমার বক্তব্য খুব পরিষ্কার যে আইনি প্রক্রিয়ায়, সেটা ইনভেস্টিগেশন হোক থেকে ট্রায়াল, শাস্তি, এই এন্টায়ার প্রসিজিয়ারে কোনো রকম কোনো রাজনৈতিক হস্তক্ষেপ, কোনো রকম কোনো রিলিজিয়াস হস্তক্ষেপ,
কোনো রকম কোনো পলিটিক্যাল প্রেশার, সোশ্যাল প্রেশার, সাধারণ জনগণের প্রেশার, যে কোনো প্রেশার থাকাটা মানে একদম ঠিক নয়। লিগাল প্রসেস হ্যাজ টু বি ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল, এবং সুযোগ দিতে হবে সবাইকে। শুনতে খারাপ লাগলেও যারা যে ধর্ষণের জন্য অভিযুক্ত তাকেও কিন্তু আদালত 62 দিনের মধ্যে যথেষ্ট পর্যাপ্ত সুযোগ দিয়ে শুনানি করে তারপর তাকে শাস্তি দিয়েছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এবং লিগাল প্রসেসে আপনি যেই মোমেন্টে আন্দোলন ধরা, দিন ধরা, সকাল ধরা, দুপুর ধরা এইসব করবেন, তাতে আলটিমেটলি যেটা হবে সেটাই হবে। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনই হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো কাজের কাজ হচ্ছে না। আর নাগরিক হিসেবে যেটা আমার বক্তব্য, সিবিআই তে পোষার জন্য ট্যাক্স পেয়ারদের হাজার কোটি টাকা খরচা হয় প্রতি বছর, এবং সিবিআই এর সাকসেস রেট, সিবিআই এর প্রপার নেসেসারি ইম্পর্টেন্ট যেগুলো হাইলাইটেড ম্যাটার্স, সেই হাইলাইটেড ম্যাটার্স এর সাকসেস রেট নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এবং তারা বেসিক্যালি আস্তে আস্তে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন এবং পারহ্যাপস একটা অর্নামেন্ট অর্গানাইজেশনে পরিণত হচ্ছে, যেখানে তাদের অ্যাক্টিভিটিটা কম, তাদের মানে ভাষণবাজিটা বেশি। তারা কোনো জায়গায় ইনভেস্টিগেট করতে গেলে, রেড করতে গেলে মিডিয়াকে পারে, কিন্তু আলটিমেটলি চার্জশিটের মধ্যে দিয়ে ট্রায়াল কমেন্টস করে ট্রায়াল শেষ করার যে গতিবিধি, সেটাতে বোধহয় তাদের কনসেন্ট্রেশনটা কম হয়। যে কোনো রাজ্যের পুলিশ, শুধু পশ্চিমবঙ্গ কেন, আরো অন্য অনেক রাজ্য আছে যে রাজ্যে অনেক মামলা সিবিআই তে হস্তান্তর করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সিবিআই সাকসেসফুল হতে পারে না। মনে হয় আদালতেরও একটা বোঝার সময় এসছে যে ওয়েদার সিবিআই কে ড্রপ অফ হ্যাটে কোনো মামলা দিলে তাদেরকে দিয়ে কোনো লাভ হচ্ছে কিনা। অঙ্কুদা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে আমরা আরজি করের ঘটনাতে দেখেছি সেই ঘটনার তদন্ত সিবিআই করছে, যেমনটা আপনিও বললেন, কিন্তু এই ঘটনাতে নানান রকম কথাবার্তা শোনা গিয়েছে বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় তো বটেই, নানান কথা ছড়িয়েওছে, যেগুলো কিছুটা ঠিক নয়ও। কিন্তু অন্যদিকে দেখা যায় যে জয়নগরের ঘটনা নিয়ে এতটা সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হতে দেখা যায়নি সাধারণ মানুষ সহ বিভিন্ন চিকিৎসক মহল বা বিশেষজ্ঞদেরকেও, স্বঘোষিত বিশেষজ্ঞদেরকে। সেই কারণেই কি এই মামলার তদন্ত দ্রুত করতে কিছুটা সুবিধা হয়েছে, যেটা কোথাও গিয়ে বাধা বা অন্তরায় হয়ে উঠছে আরজি করের ঘটনার ক্ষেত্রে? দেখুন, সত্যি কথা বলতে গেলে দেখবেন, আপনি যখন কোনো ডাক্তারকে দেখাতে যাবেন, সেই ডাক্তারকে গিয়ে যদি আপনি 2-3টে ওষুধের নাম বলেন, নিজের অসুখের সিমটমস এর নাম বলেন, ডাক্তারবাবু আপনাকে বলবেন যে গুগলে ডাক্তারি করে এসে আমার কাছে ডাক্তারি করবেন না। কিন্তু সমস্যা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের অর্ধেকের বেশি লোক যাদের হাতে একটা ফেসবুক আছে, একটা হোয়াটসঅ্যাপ আছে, তারা সাথে সাথে নিজেকে আইনজ্ঞ, আইন বিশেষজ্ঞ এবং ফরেনসিক এক্সপার্ট মনে করে। যে কারণে শিক্ষিত লোকের মতো কথা বলে, এবং আপনি সেটা জানেন, 150 গ্রাম বীর্য থেকে আরম্ভ করে কত কিছু অনেক শিক্ষিত লোকেরা বলেছেন, যাদের পুঁথিগত শিক্ষা আছে, তারাও এসব রাবিশ পার পেয়ে গেছেন। এবং দুঃখের ব্যাপার হচ্ছে যে এইসব কথা বলার জন্য, সিচুয়েশনকে অ্যাগ্রোভেট করার জন্য এবং তদন্ত প্রক্রিয়াকে এক প্রকার ডিরেল করার জন্য কিন্তু সিবিআই তাদেরকে ডেকে কোনো প্রশ্ন করেননি। কেন করেনি এটা আমার কাছে খুব আশ্চর্য। যে লোকটা বললো যে 150 গ্রাম বীর্যের কথা সে জানে, তাকে কেন পাঠিয়ে জিজ্ঞেস করছে না যে কি অথেন্টিসিটি আপনি প্রেসে দাঁড়িয়ে এই কথাটা বললেন, ইন হোয়াট রেসপন্সিবিলিটি? এটা সত্যি একটা আজকের দিনে ভাবনার বিষয়। এবং আমার মনে হয় অনেক ক্ষেত্রেই হয় যে কোনো ক্রিমিনাল মামলা থাকলে সেটা মানুষের নজরে আসে, প্রেস কভার করবে, প্রেসের সেই ফ্রিডম থাকবে আমাদের দেশে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু রেসপন্সিবিলিজম ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং যেদিকে ব্যাপারটা যাচ্ছে তাতে সোশ্যাল মিডিয়া ট্রায়াল শুড বি কন্ট্রোলড বাই ল। ধন্যবাদ অর্কদা। কথা বলছিলাম আইনজীবী অর্ক নাগের সঙ্গে, এবং তিনিও যেমনটা বলছিলেন। অর্কদা, এই জায়গাতে আমারও প্রশ্ন, তোমার কাছেও আমার প্রশ্ন, যে এই যে জয়নগরের ঘটনা নিয়ে যেটা আমি কিছুটা বলছিলামও, যে আমরা দেখেছিলাম যে আন্দোলন প্রতিবাদ সেখানেও হয়েছিল, কিন্তু 1-2 দিন, কিন্তু আরজি করের ঘটনা দিনের পর দিন প্রতিবাদ হয়েছে, রাত দখল হয়েছে, দ্রোহের উৎসব হয়েছে, দ্রোহের কার্নিভাল হয়েছে, একাধিক বিষয় দেখা গিয়েছে। কিন্তু আবার সোশ্যাল মিডিয়াতেও কাউকে সোচ্চার হতে দেখা গিয়েছে, স্বঘোষিত বিশেষজ্ঞদেরও নানান মন্তব্য ছড়িয়েছে। কোথাও গিয়ে কি এটাই আরজি করের বিচারের ক্ষেত্রে বা তদন্তের ক্ষেত্রে অন্তরায় হয়ে গেছে? কারণ কোথাও গিয়ে মানুষকে নানান রকমভাবে কিছু ভুল তথ্য দিয়ে
বা এই তদন্তকারীদেরকে তদন্ত প্রক্রিয়া কোথাও কি এটা কি বাধা হয়ে দাঁড়িয়েছে বা অন্তরায় হয়ে উঠেছে, যেটা জয়নগরের ক্ষেত্রে হয়নি যদি হয়তো? যদি এই প্রতিবাদ যদি করতে হয় তাহলে তো সব ক্ষেত্রে প্রতিবাদ করতে হবে। আমরা একটা বিষয়ে প্রতিবাদ করব, আরেকটা বিষয়ে প্রতিবাদ করব না, এমন তো হয় না। যেহেতু প্রান্তিক একটা নাবালিকা, 9 বছরের নাবালিকা, প্রান্তিক মানুষ এবং জয়নগরের মতো প্রত্যন্ত এলাকার, তার গায়ে সেই এলিট ক্লাসটা নেই হয়তো, আমি জানি না ঠিক কী কারণে তাকে নিয়ে এই বিষয়টা হয়নি, কিন্তু সেখানে কোনো প্রতিবাদ হয়নি এমনটা কিন্তু নয়। পুলিশের ফাঁড়ির ওপর হামলা হয়েছে, পুলিশকে ঝাঁটাপেটা করতে গিয়েছেন সেখানের মানুষ, জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ ফাঁড়ির একাংশ, গাড়ির ওপর হামলা হয়েছে, প্রত্যেকটি ঘটনা ঘটেছে। যে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন আরজিকর মামলার ক্ষেত্রে, এই ঘটনার পরেও কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংসের কারণে বহু লোকের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে, এমন ঘটনা ঘটেনি। যে আরজিকরের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী নিজে তাদেরকে সময় দিচ্ছেন, তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন কালীঘাটের বাড়িতে, তিনি অপেক্ষা করছেন কখনো নবান্নে, তারা ইচ্ছা করলে আসছেন, ইচ্ছা করলে আসছেন না, তারা বিভিন্ন শর্ত আরোপ করছেন সরকারের ওপর। এইখানেও ঠিক একই রকমভাবে এই জয়নগরের ক্ষেত্রেও একই রকমভাবে প্রচুর হামলা হয়েছিল পুলিশের ওপরেও, কিন্তু যে মুহূর্তে পুলিশ পদক্ষেপ শুরু করলো তখন প্রশাসনের সদিচ্ছাটা কিন্তু বুঝতে পেরেছেন স্থানীয় বাসিন্দারা, যেমন এমনকি নির্যাতিতা বা মৃতা ওই নাবালিকার পরিবারও বুঝতে পেরেছে প্রশাসনের সদিচ্ছা, এবং এই সদিচ্ছা তৎপরতা দেখার পরেই তারা কিন্তু তাদের এই প্রতিবাদ থেকে সরে গিয়েছেন। একই রকমভাবে প্রশাসনই কিন্তু 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল এই সঞ্জয় রায়কে, কিন্তু সেই বিষয়টিকে মনে করেননি এই আরজিকরের প্রতিবাদীরা। তারা নিজেদের মতো করে কিছু তত্ত্ব সাজিয়েছিলেন, যে তত্ত্ব এখনো পর্যন্ত তাদের পছন্দের তদন্তকারী সংস্থা সেই তত্ত্বকে এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেননি। তাদের পছন্দের বিশেষজ্ঞরা যে সমস্ত তত্ত্ব খাড়া করেছিলেন সমাজ মাধ্যমে, সেই বিশেষজ্ঞদের সামনে আনা সেই সমস্ত তত্ত্ব সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি এখনো পর্যন্ত তাতে শিলমোহর দেয়নি। ফলে লাভের লাভ এখনো পর্যন্ত আরজিকর মামলাকে নিয়ে যারা আন্দোলন করছিলেন তাদের খাতায় এখনো পর্যন্ত তাদের হাতে শুধুমাত্র পেন্সিল, আর বিচার পেয়ে গিয়েছেন জয়নগরের মৃতা নাবালিকার পরিবার। ঋষিকেশ, এটুকু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতেই পারে এই মামলা অবশ্যই রাজ্য প্রশাসনের ক্ষেত্রে একটা সাফল্যের দৃষ্টান্ত তৈরি করেছে বিভিন্ন আঙ্গিক থেকে। অঙ্কুতা থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, জয়নগরের ঘটনাতে 62 দিনের মাথায় বিচার, দোষী যে তার ফাঁসির সাজা শুনিয়েছে বারুইপুর মহকুমা আদালত, অথচ আমরা জানি আরজিকরের ঘটনার তদন্ত আজও চলছে, ট্রায়াল চলছে, এই যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার, কিন্তু এখনো পর্যন্ত বিচার হয়নি, কি বলবেন? দেখুন, জয়নগরের যে ঘটনা, সে ঘটনা অনেকটা স্বস্তি পেলাম আমরা। এই পরপর আরজিকরের পরেই এই ঘটনা আমাদেরকে হিলিয়ে দিয়েছিল। সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে জয়নগর একটা ভয়ঙ্কর ঘটনা, কিন্তু সেখানে একটা জিনিস তফাৎ ছিল, যে আরজিকরের ঘটনার পরে যে এভিডেন্সিয়াল প্রুফ এবং ম্যাগনিটিউড অফ দ্য কেস, শুধুমাত্র ধর্ষণ এবং খুন নয়, তার সঙ্গে অনেক অপরাধ যুক্ত, সেখানে অনেক কিছু ট্যাম্পার্ড হয়েছে বলে আমরা বিশ্বাস করি। কলকাতা পুলিশের চরম গাফিলতি। রাজ্য পুলিশ যে এসআইটি গঠন করে জয়নগরের কেসটাকে করতে পেরেছে, তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো আমরা। কিন্তু জয়নগরের সাথে আরজিকরকে গুলিয়ে ফেললে চলবে না। আরজিকরের ম্যাগনিটিউড এবং আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু অনেকটাই গাফিলতি এবং পুলিশের অপরাধ চাপা দেওয়া, ধামাচাপা ইত্যাদি ঘটনার বহিঃপ্রকাশ। আমরা তবুও চাইবো যে সঠিক তদন্ত আরজিকরের ক্ষেত্রেও হোক এবং সঠিক দোষীরা সাজা পাক। ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। ওদের সঙ্গে ছিলেন সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুতা, তোমাকে অনেক ধন্যবাদ। জয়নগর কাণ্ডে ধর্ষক খুনের মৃত্যুদণ্ডের সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত, এবং ঘটনার 62 দিনের মাথায় এই সাজা ঘোষণা। প্রশ্ন উঠছে যে আরজিকরের ঘটনার এখনো পর্যন্ত সাজা হলো না, বিচার কবে মিলবে? এই যে ঘটনার তদন্ত করছে সিবিআই, জয়নগরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার 62 দিনের মাথায় দোষীর সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। ফাঁসির সাজা, দণ্ডের সাজা শোনানো হয়েছে। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, জয়নগরের ঘটনা ঘটেছিল গত 4 অক্টোবর। 5ই অক্টোবরই অভিযুক্তকে গ্রেপ্তার করে, তার 62 দিনের মধ্যেই
সাজা ঘোষণা করা হলো, মৃত্যুদণ্ড শোনালো বারুইপুর মহকুমা আদালত দোষী মুস্তাকিন সর্দারের। অথচ আরজি করে ঘটনার তদন্ত এখনো চলছে, 4 মাস হতে চলল। কি বলবে, কিভাবে সম্ভব হলো এটা? বলাই চলে যে আজকে যে ঘটনা জয়নগরের এই যে গতকালকে আমরা দেখেছি দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত মোস্তাকিন সর্দারকে, এবং আজকে তার সাজা ঘোষণা করে দেওয়া হলো এবং ডেথ পেনাল্টি তাকে দেওয়া হলো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা বলাই চলে যে অত্যন্ত নজিরবিহীন এই ঘটনা। কারণ হচ্ছে যে জয়নগরে যখন এই ঘটনাটি ঘটে তখন কিন্তু আরজিকর আবহে এই ঘটনাটি ঘটে, যখন আরজিকর নিয়ে কিন্তু রীতিমতো গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে। এবং সেই 4 অক্টোবর এই ঘটনাটি ঘটে। সন্ধ্যাবেলায় যখন সেই নাবালিকা সে যখন পড়ে আসছিল, বাড়ি ফিরছিল, সেই সময় এই ধৃত যে মোস্তাকিন সর্দার তাকে সাইকেলে তোলে এবং তারপরেই তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই একটি জলা জায়গাতে তাকে সেখানে প্রথমে তাকে রেপ করা হয় এবং তারপরে তার মুখ বন্ধ করার জন্য শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং খুন করে সেই জলা জায়গায় তাকে ফেলে দিয়ে যাওয়া হয়। এবং এই যে ঘটনা, তারপরেই যেটা দেখা গেল যে এই পরের দিনই কিন্তু তাকে গ্রেফতার করে পুলিশ, জয়নগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এবং তাকে গ্রেফতার করার পরেই যেটা দেখা গেল যে তদন্ত শুরু করা হলো, যে মার্ডার কেস দিয়ে তদন্ত শুরু করা হলো। তারপরে কোর্টের হস্তক্ষেপে সেই যে পক্সো কেস তাকে দেওয়া হলো কোর্টের হস্তক্ষেপে। এবং তারপরে যখন সেই তদন্ত যত এগিয়েছে সেই তদন্ত কিন্তু অত্যন্ত বলা চলে যে নজিরবিহীন। কারণ আমরা দেখলাম যে 2টো চার্জশিট করা হলো, 30শে অক্টোবর চার্জশিট পেশ করা হলো এবং 5ই নভেম্বর থেকে শুরু করা হলো সাক্ষ্য গ্রহণের কাজ, এবং সেইটা কিন্তু দ্রুত শেষ করা হলো। একদম রিয়া আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সত্যজিৎ দা, জয়নগরের ঘটনার 2 মাসের মধ্যে সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। জয়নগরে যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, এই ঘটনার তদন্ত করেছে কিন্তু রাজ্য পুলিশ এবং পরবর্তীতে সিআইডি হাতে তদন্ত যায়। অপরদিকে আরজি করের ঘটনার সিবিআই তদন্ত চলছে, যার এখনো পর্যন্ত বিচার মিলল না। দেখুন, এই যে রাজ্য পুলিশের যেটা কনভিকশন করেছে এটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। তাদের একটা বিগ থ্যাংক ইউ দেওয়া উচিত সর্বপ্রকারে, এবং আমার দিক থেকে তাদের অভিনন্দন, যারা খুব কম সময়ের মধ্যে এত সুন্দর ইনভেস্টিগেশন করে তাদেরকে কনভিকশনের মধ্যে নিয়ে আসতে পেরেছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সিবিআই যে কেসটা, আরজিকরের কেসটা ছিল আর যেটা জয়নগরের কেসটা যেটা বললেন, এটার মধ্যে তারতম্য আছে, প্রচন্ড তারতম্য আছে। কারণটা হচ্ছে ওই যে প্রথম 4-5টা দিন কিছু এভিডেন্স নষ্ট হয়ে গেছে, সেই এভিডেন্স গুলোকে এবং নানাভাবে যারা ক্রাইমটা করেছে আরজি করে তারা ডিসঅ্যাপিয়ারেন্স করে দিয়েছে এভিডেন্স গুলোকে। তারা খুবই অভিজ্ঞ এবং তাদের প্রফেশনাল নলেজ আছে, যার জন্য সিবিআই দক্ষ অফিসাররাও এটাতে কিছু করে উঠতে পারল না। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, দেখুন এই যে রাজ্য পুলিশের যেটা, এটা কিন্তু সিবিআই কাছে একটা লজ্জার হয়ে দাঁড়াবে যে সিবিআই এত বড় পুরো অল ইন্ডিয়া টিম, তারা কিছু করে উঠতে পারলো না, কিন্তু এখানে রাজ্য পুলিশ সুন্দর করে ইনভেস্টিগেশন করে তাদেরকে সাজা ঘোষণা করে দিল। তো আমাদের উচিত হচ্ছে রাজ্য পুলিশের এই কাজগুলোকে বাইরে প্রচার করা, এবং তারা যে বিশাল কাজ করেছে এবং যে অফিসার ইনভেস্টিগেটিভ অফিসার কিংবা একটা টিম, এটা তো একটা টিমে হয়েছে, টোটাল টিমকে সাহায্য করা, এবং সবাই জানবে এটা। এবং সিবিআইও কিন্তু এটা বুঝতে পারছে যে আমরা সিবিআই এত বড় ইনভেস্টিগেটিং টিম হয়েও তারা কিছু করে উঠতে পারেনি। লাস্ট একটা কথা শুধু বলা, সেটা হচ্ছে আরজি করের ঘটনার পরে পরে রাজ্য পুলিশ কলকাতা পুলিশের উপরে মানুষের আস্থা উঠে গিয়েছে এমন একটা প্রচার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। নানান বিষয়ে নানান তথ্য সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছিল। এই জয়নগরের ঘটনার পরে পরে জয়নগরের ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, তারপরে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো, সাজা ঘোষণা করা হলো, এরপরে কি রাজ্য পুলিশের উপরে আস্থা বাড়বে বলে মনে হয়? নিঃসন্দেহে আস্থা বাড়বে রাজ্য পুলিশে এবং সিআইডিতে। আমি আপনাকে বলছি এবং দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, খুব দারুণ ব্রিলিয়ান্ট অফিসার টিম সিআইডিতে রয়েছে। ভালো ভালো অফিসাররা এবং বাছাই করা অফিসাররা সিআইডিতে রয়েছে। তাদেরকে যদি কাজ করতে দেওয়া হয়, তারা কিন্তু প্রত্যেকটা কেসের কনভিকশনের মধ্যে নিয়ে আসবে, এবং তারা যথেষ্ট অভিজ্ঞ। যারা ওখানকার অফিসার ইনচার্জ রয়েছে এক একটা সেকশনের,
যারা ওখানকার ডিএসপি রয়েছেন, অ্যাডিশনাল এসপি কিংবা সিআইডি যারা এডিজি সাহেব রয়েছেন, তিনিও প্রচন্ড অভিজ্ঞ। আমি তার সাথে দীর্ঘদিন কাজ করেছি। উনি যখন ডিসি সাউথ ছিলেন তিনি তখন আমি তার সাথে কাজ করেছি। মিস্টার বিশালগড়, উনি এডিজি সিআইডি, উনি অসম্ভব দক্ষ এবং খুব নিউট্রাল লোক এবং খুব ভালো লোক। সুতরাং এই দক্ষ অফিসারদের সাথে রাজ্য পুলিশকে নিঃসন্দেহে তাদের প্রত্যেকের প্রতি একটা আমাদের অভিনন্দন থাকবে এবং সবাই বুঝবে যে রাজ্য পুলিশ খুব দ্রুত কনভিকশন করতে পারে। আগামী দিনে অন্যান্য কেসও সিবিআই এর কাছে না গিয়ে যদি রাজ্য সত্যজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, যেটা জানতে চাইব যে জয়নগরে ৬২ দিনের মাথায় দোষীর সাজা ঘোষণা হলো, বারুইপুর মহকুমা আদালত তাকে সাজা শোনালো মৃত্যুদণ্ড। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকরের ঘটনা নিয়ে প্রায় ৪ মাস হতে চলল, তদন্ত এখনো চলছে, বিচার কবে মিলবে এই বিচারের দাবি তো আন্দোলনকারী প্রতিবাদকারীরা করেছিলেন, কিন্তু জয়নগরের আমরা দেখলাম রাজ্য পুলিশ তদন্ত করে দ্রুত সেই তদন্ত শেষ হলো, ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা হলো। দেখুন, এর মধ্যে অপরাজিতা বিল মাননীয় মুখ্যমন্ত্রী পাস করেছেন এবং এই রকম জঘন্য অপরাধের দ্রুততার সঙ্গে শাস্তি, নিরপেক্ষতার সঙ্গে বিচার, এই সমস্ত কিছুর জন্য এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা, যাতে সমাজ থেকে এই ক্যান্সার দূর হয়। এবং সেইটা আজকে পরিলক্ষিত হলো যে রাজ্যের পুলিশ ৬০ দিনের মাথায় তারা তদন্ত করলো, কনভিকশন করলো, ট্রায়াল করলো, করে কনভিকশন করে বিচার বিভাগের মাধ্যমে ৬২ দিনের মাথায় শাস্তি ঘোষণা হলো। ৬১ দিনের মাথায় রায় ঘোষণা হয়েছিল, ৬২ দিনের মাথায় শাস্তি ঘোষণা হলো, সর্বোচ্চ শাস্তি ফাঁসি। এবার প্রশ্ন হচ্ছে যে উল্টো দিকে আরজি করের এই যে উই ওয়ান্ট জাস্টিস বলে একদল রাস্তায় নেমেছিল, তাদের মধ্যে ফিউডো লোক বেশি ছিল, যারা জাস্টিস চাওয়ার বদলে রাজনীতি বেশি চেয়েছেন। তারা কিন্তু সত্যি ঘটনা বলতে গেলে কি ওই আরজি করের আমাদের যে বোন, যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো, তার বিচার সত্যি চাইনি। যদি চাইতো তাহলে আজকে তারা এই রাজনীতিকরণ করতো না একটা এইরকম সমাজের নিদারুণ ঘটনাকে সামনে রেখে। যাই হোক, আমরা মনে করি যে আরজি করের কবে তদন্ত শেষ হবে, কবে চার্জশিট হবে, তারপরে কবে বিচার ট্রায়াল হয়ে শাস্তি ঘোষণা হবে, তার জন্য আমরা অপেক্ষা করব। আর উল্টো দিকে আমরা এটাও দেখব, ওই যারা উই ওয়ান্ট জাস্টিসের নামে কতিপয় যারা যারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, তাদের মধ্যে জেনুইন লোকও আছে, কিন্তু বেশ কিছুটা ছিল রাজনীতি প্রবণ লোক, যারা এটা নিয়ে রাজনীতি করতে নেমে গিয়েছিলেন। তাদের কাছে এই প্রশ্নটা কিন্তু আজকে আমরা রাখবো যে আপনারা সত্যি জাস্টিস চেয়েছেন, শাস্তি চেয়েছেন, না বেশি করে রাজনীতি চেয়েছেন। জয়প্রকাশ, আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই আরজি কর জয়নগরের ঘটনার আগে পরে গোটা দেশ জুড়ে এ রাজ্য কয়েকটি জায়গাতে এই ধর্ষণের ঘটনা ঘটেছিল, কোথাও গিয়ে কি এই জয়নগরে মামলাতে যেভাবে সাজা ঘোষণা হলো, ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা, এটা কি দৃষ্টান্ত স্থাপন করলো গোটা দেশের কাছে? একদম, যে এইটা সত্যি দেখা গেল যে পশ্চিমবঙ্গের পুলিশ যেটা করে দেখাতে পারে সেটা যেন সারা দেশে যেন সেইটাতে মান্যতা পায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাই বলেছেন অপরাজিতা বিলের মাধ্যমে। কিন্তু দেখুন, সে বিলও এই রাজ্যপাল, রাষ্ট্রপতি ইত্যাদি করে আটকে পড়ে আছে, আইনে পরিণত হয়নি। কি উদ্দেশ্যে? যদি সমাজকে ঠিক করতেই হয়, সমাজ থেকে এই ব্যাধি দূর করতে হয়, কার স্বার্থে এই অপরাজিতা বিল আটকে রাখা হয়েছে, এই প্রশ্নও আমরা করছি। সেই জন্য আমরা বলবো, সমাজের যে কোনো অপরাধের জন্য তার সঠিক আইন দরকার, সঠিক তদন্ত দরকার এবং সঠিক বিচার দরকার, এবং দৃষ্টান্তকারী বিচার এবং শাস্তি হলে
সমাজ থেকে এই রকম ক্যান্সার বা এই প্রাদুর্ভাব দূর হবে। ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, জয়নগরের ঘটনা ঘটেছিল 4 অক্টোবর। 5ই অক্টোবর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে, এরপর এসআইটি গঠন হয়, তদন্ত চলে। 62 দিনের মাথায় আমরা দেখলাম সাজা ঘোষণা হলো, ফাঁসির সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। এই যে তদন্ত প্রক্রিয়া, এই এত দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলো কি করে, এই বিষয়টা যদি একটু জানাও। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই ধরনের কেস যেগুলো হাই প্রোফাইল কেস এবং খুব দ্রুত তাদের সাজা ঘোষণা করার একটা বিষয় থাকে, সেগুলো কিন্তু সমস্তটাই ফাস্ট ট্র্যাক কোর্টে হয় বলে আমরা জানি। এবং যেই সুযোগ কিন্তু শুধুমাত্র রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কাছে আছে, এবং সেই মতোই কিন্তু যেটা দেখা যায় যে ফাস্ট ট্র্যাক কোর্টে এই পুরো বিষয়টা চলে। এবং সেখান থেকে দাঁড়িয়ে তুমি যেমনটা বললে যে 4 অক্টোবর সন্ধ্যাবেলায় এই ঘটনা ঘটে, এবং সেই দিন থেকে কিন্তু রীতিমতো তোলপাড় হতে থাকে। এবং 5ই অক্টোবর সেখানে কিন্তু গ্রেপ্তার দেখায়। যদিও সেটা 4 অক্টোবর একদম মধ্যরাতে সেই যুবককে কিন্তু গ্রেপ্তার করে নেয় সেখানকার পুলিশ, কারণ তারা সিসিটিভি ফুটেজ দেখে। কারণ যেই জায়গা থেকে, কারণ এই যে নাবালিকা প্রথম তার পড়ে শেষ করার পরে তার বাবার দোকানে আসে, এবং সেই দোকান থেকে যখন সে বাড়ি আসছিল সেখান থেকেই সে মিসিং হয়। এবং তার বাবা যখন বাড়ি ফিরে আসে তখন জানা যায় যে মেয়ে বাড়ি আসেনি, এবং দ্রুত পুলিশকে জানানো হয় এই পুরো বিষয়টা। এবং পুলিশ কিন্তু যেটা দেখা যায় যে প্রথমত ঘটনাস্থল থেকে এই নাবালিকাকে উদ্ধার করে, এবং তারপরেই কিন্তু এই অবধি পৌঁছে যায় তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা, এবং সেখানকার সিসিটিভি দেখে সমস্তটা দেখে কিন্তু এই একদম মধ্যরাতে। শোনা যাচ্ছে ঋষি? হ্যাঁ ঋষি শোনা যাচ্ছে? রিয়া শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, তারপরে মধ্যরাতেই যেটা দেখা যায় যে এই যুবক অব্দি পৌঁছে যায় তদন্তকারী আধিকারিকরা, এবং সেখানেই তাকে গ্রেফতার করা হয় সেই মধ্যরাতে। এবং 5ই অক্টোবর তাকে কোর্টে পেশ করা হয়। এবং যদিও সেখানে দেখা যায় যে তাকে যখন কোর্টে পেশ করা হয়েছে মার্ডার কেসে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং সেই কেস দেওয়া হয়েছে, মার্ডার কেস দেওয়া হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন কোর্ট হস্তক্ষেপ করে, এবং কোর্ট বলে যে কেন পক্সো কেস দেওয়া হয়নি। এবং এইটা কিন্তু হাইকোর্ট বলেছিল যে কেন পক্সো কেস দেওয়া হয়নি, এবং হাইকোর্টের নির্দেশ ইমিডিয়েট পক্সো কেস দেওয়া হয়। এবং সেই পক্সো কেস দেওয়ার পরে কিন্তু সেই মতো তদন্ত প্রক্রিয়া এগোয়। সেখানে একটি সিট গঠন করা হয়, সেখানে একদম হায়ার অফিসিয়ালসরা, এসপি নিজে ছিলেন সেই সিটে। এবং সেই তদন্ত যত এগিয়েছে তারপরেই আমরা যেটা দেখলাম যে 30 অক্টোবর চার্জশিট পেশ করা হয়, এবং সেই চার্জশিটে ধৃত মুস্তাকিম সর্দারের কথা বলা হয়। এবং সেখানে উল্লেখ করা হয় যে সে প্রথমে তাকে রেপ করে, এবং রেপ করার পরে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে, এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া ছিলেন আমাদের সঙ্গে। এবং জয়নগরে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, নাবালিকাকে ধর্ষণের ঘটনা, গত 4 অক্টোবর ঘটনাটি ঘটে। 5ই অক্টোবরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে, এবং ঘটনার 62 দিনের মাথায় সাজা শোনালো বারুইপুর মহকুমা আদালত। দোষীর মৃত্যুদণ্ড হয়েছে, পাশাপাশি মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এবং এত দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খুব স্বাভাবিকভাবেই দলমত নির্বিশেষেই কিন্তু রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তারা এতদিন ধরে যে প্রশ্ন তুলছিল, তাদের এই তদন্ত প্রক্রিয়া যেভাবে চলেছে তাতে সন্তোষ প্রকাশ করছেন বিভিন্ন দলের পক্ষ থেকে, কিন্তু সেই সন্তোষ প্রকাশ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ঘটনায় 2 মাসের মধ্যে সাজা ঘোষণা, রাজ্যের ক্ষেত্রে কেন দেশের ক্ষেত্রেও নজিরবিহীন। এই অসামান্য কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ এবং বিচার প্রক্রিয়ায় জড়িত সকলকে অভিনন্দন। ন্যায় বিচার যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করবে রাজ্য। ঘটনায় 2 মাসের মধ্যে যেভাবে সাজা ঘোষণা হলো, দোষীকে ফাঁসির সাজা শোনালো আদালত, এবং যে দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে লিখেছেন, গত 4 অক্টোবর জয়নগরে একটি নাবালিকা মেয়েকে নৃশংস ধর্ষণ এবং হত্যার সঙ্গে জড়িত মামলায় অভিযুক্তকে আজ বারুইপুরে পক্সো আদালত এই নৃশংস ঘটনার মাত্র 62 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। মাত্র 2 মাসের মধ্যে এমন একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যুদণ্ড দেওয়া রাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এই অসামান্য কৃতিত্বের জন্য আমি রাজ্য পুলিশ এবং
প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে অর্থাৎ বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত সকলকে অভিনন্দন জানাই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের জিরো টলারেন্স রয়েছে এবং ন্যায় বিচার যাতে বিলম্বিত বা অস্বীকৃত না হয় তা নিশ্চিত করতে হবে, অস্বীকৃত না হয় সেটা নিশ্চিত করতে হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায়। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি বারুইপুর থেকে, কথা বলবো প্রিয়গোপালের সঙ্গে। প্রিয়গোপাল, যেটা জানতে চাইবো যে আমরা এই জয়নগরের ঘটনার জানাজানি হওয়ার পরে পরে দেখেছিলাম সেখানকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েছিলেন, পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া, পুলিশের গাড়ির উপরে হামলা, তারপরে এই ঘটনার 2 মাসের মাথায় যেভাবে দোষী সাব্যস্ত হলো তারপর তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলো। এখন কি বলছেন তারা, আইনজীবীরা তারাই বা কি বলছেন? একদমই, দেখো তোমাকে প্রথমেই বলে রাখি, জয়নগরের নাবালিকা ও ধর্ষণ খুন কাণ্ডে আজকে যে অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে কিন্তু 103 ধারায় যে মামলায় তাকে ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং তার পরিবারকে 10 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হলো। আমি একটু কথা বলে নেবো যে এখানে রয়েছেন যে বারুইপুর যে বার অ্যাসোসিয়েশন তার সেক্রেটারি, তার সঙ্গে একটু কথা বলে নেবো যে এই যে অ্যাকচুয়ালি এটা এত তাড়াতাড়ি হয়েছে, আমরা আমাদের সমস্ত আইনজীবী এবং আমরা চেয়েছি যে বিচার প্রক্রিয়াটা এত ডিলে হয়, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। আমরা চেয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব একটা বিচার শেষ হোক, যে দিনের পর দিন মানুষকে হয়রানি না হতে হয়। এজন্য আমরা সরকার পক্ষের কাছেও দাবি করব যে আমাদের এখানে বিচার আরও কোর্ট আসুক এবং আমরা চাইলে দরকার হলে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা আমাদের এখানে বিচার হোক। আমরা সেই জন্য যদি উপযুক্ত পরিকাঠামো আরও আমাদেরকে দেয়া হয়, আমরা সমস্ত আইনজীবীরা এবং আমাদের প্রেসিডেন্টও আছেন, আমরা চেষ্টা করব যে সব বিচার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত না হয়, দ্রুত হয়ে যায়। আজকে এখানে মূলত কি সাজা ঘোষণা করা হলো? এখানে এই মামলাতে ফাঁসি হয়েছে, কিন্তু এই মামলা যারা অ্যাকচুয়ালি ডিফেন্স লয়ার যিনি করছেন দেবশ্রী রায়, তিনি দেখেছেন এটা মামলা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা যতটুকু করেছেন, মনে হয় আপার কোর্টে তো যাবেনি, এসএলএসএ বা ডিএলএসএ এবং এসএলএসএ এবং নালসাও এটা যাবে, তো বেনিফিট আসামি অবশ্যই পাবে। একদমই, দেখো তোমাকে যেটা এইসবে যে বারুইপুর বার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি তিনি জানালেন যে এই মামলার পরে কিন্তু যে অভিযুক্ত পক্ষের আইনজীবী তিনি কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করবেন এবং এই মামলায় কিন্তু হাইকোর্টে গেলে কিন্তু তারা আশাবাদী যে এই মামলার যে অভিযুক্ত সেই অভিযুক্ত মুস্তাকিন সর্দার কিন্তু এই হাইকোর্টে গিয়ে কিন্তু বেকসুর খালাস হবে, এমনটাই কিন্তু জানালেন। ইতিমধ্যেই কিন্তু বারুইপুরে যে এইদিকে জয়নগর ধর্ষণ কাণ্ডে যে মুস্তাকিন সর্দার তাকে কিন্তু এই বারুইপুর পক্সো আদালত কিন্তু তাকে মৃত্যুদণ্ড এবং তাকে যে 10 লক্ষ টাকা যে আর্থিক অনুদান যে তার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে। ঋষিকেশ দা, প্রিয়গোপাল, আরেকটা বিষয় জানতে চাইবো যে নাবালিকার পরিবার তারা কি এই যে রায় ঘোষণা হলো, এই রায় ঘোষণাতে বা এই যে সাজা দেওয়া হলো অভিযুক্তকে বা দোষী সাব্যস্ত গতকালই করা হয়েছিল, দোষীকে যে সাজা শোনানো হলো মৃত্যুদণ্ডের সাজা, নাবালিকার পরিবারের কি বক্তব্য? তারা এই সাজাতে তারা কি খুশি? তারা কি চাইছেন? আর কিছু কি তাদের দাবি রয়েছে? একদমই, দেখো যে এই যে সাজা ঘোষণার পরে কিন্তু নাবালিকার যে পিতা, সেই পিতা কিন্তু আমাদের কে জানিয়েছেন যে তারা যারা যেটা চেয়েছিলেন যে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড কিন্তু বারুইপুর আদালত দিয়েছেন এবং তারা কিন্তু এই যে রায়, সেই রায় কিন্তু খুশি এবং তারা রাজ্য পুলিশ সহ যে তাদের পক্ষে যে উকিল এবং কোর্টকে তারা কিন্তু অনেকটাই ধন্যবাদ জানাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে গেছেন এবং তারা বাড়ির দিকে রওনা দিয়েছেন এবং যারা সে বেশি করে ধন্যবাদ জানাচ্ছে যে রাজ্য পুলিশ সহ যে বারুইপুর কোর্ট, যেখানে বিচারপতি যিনি ফাঁসির নির্দেশ দিয়েছেন তাকে। ধন্যবাদ প্রিয়গোপাল। কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রিয়গোপাল ছিলেন বারুইপুর মহকুমা আদালত চত্বর থেকে এবং আইনজীবী যেমনটা জানালেন যে তারা নিশ্চিত যে দ্রুততার সঙ্গে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যদি যিনি দোষী তার আইনজীবী যদি হায়ার কোর্টেও যান, হাইকোর্টেও তারা মামলা করেন, তাহলে তারাই জিতবেন, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা জানি যে জয়নগরের যে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনায় দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে বারুইপুর মহকুমা আদালত। আর এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি সেখানে লিখছেন যে গত 4-10-24 তারিখে জয়নগরে একটি নাবালিকা মেয়েকে নৃশংস ধর্ষণ এবং হত্যার
সঙ্গে জড়িত মামলার অভিযুক্তকে আজ বারুইপুরের পক্সো আদালত এই নৃশংস ঘটনার মাত্র ৬২ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। মাত্র ২ মাসের মধ্যে এমন একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যুদণ্ড দেওয়া রাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এই অসামান্য কৃতিত্বের জন্য আমি রাজ্য পুলিশ এবং প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত অর্থাৎ বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত সকলকে অভিনন্দন জানাই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের শূন্য সহনশীলতা রয়েছে। ন্যায় বিচার যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করতে থাকবে, এমনটাও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তিনি সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের পাশাপাশি যারা এই গোটা বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু অভিনন্দন জানিয়েছেন। যেভাবে জয়নগরে সেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল, এই ঘটনায় ৪ অক্টোবর ঘটে। ৫ই অক্টোবর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সিট গঠন করা হয়, কিন্তু তারপরেও কিন্তু সেখানে দেখা গিয়েছিল যে পুলিশের ওপরে হামলার ঘটনা, পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন উত্তেজিত জনতা, কিন্তু পুলিশ সেখানে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হয়। পুলিশের ওপর আস্থা রাখেন এলাকার লোকজন এবং তারপর দেখা যাচ্ছে যে ৬২ দিনের মাথায় কিন্তু দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছে বারুইপুরের বারুইপুর আদালত এবং সমস্ত সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু দেখেই এই ৬২ দিনের মধ্যেই মাত্র ৬২ দিনের মধ্যে সাজা শোনানো হয়েছে। অনেকেরই প্রশ্ন যে ক্ষেত্রে আরজিকরের ঘটনা, জয়নগরের ঘটনা ঘটার ২ মাস আগেই ঘটেছিল আরজিকরে জুনিয়র চিকিৎসককে যে নির্মমভাবে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনার এখনও বিচার চলছে। সেই ঘটনা তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন উঠছে। এখনও বিচার কেন মিলছে না, কেন এই যে তরুণী চিকিৎসকের পরিবার এখনও বিচার পেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই সময়ও কিন্তু যখন কলকাতা পুলিশ তদন্ত করছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছিলেন যে রাজ্য পুলিশের উপর বা কলকাতা পুলিশের উপরে আস্থা রাখতে, কিন্তু তারপরে আদালতে যায় কয়েকটি পক্ষ, আদালতে গেলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। 14ই অগস্ট সিবিআই হাতে যায় তদন্তভার আরজিকরের ঘটনার ক্ষেত্রে, তারপরে সেই তদন্ত প্রক্রিয়া চলছে এবং সেই সময়ই কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায় একমাত্র এখনো পর্যন্ত এই আরজিকরের ধর্ষণ মামলাতে একমাত্র ধৃত ব্যক্তি। তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সবে ট্রায়াল চলছে। কিন্তু অপরদিকে জয়নগরের ঘটনা গত ৪ অক্টোবরে ঘটনাটি ঘটে, তার ৬১ দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে। ৬২ দিনের মাথায় মৃত্যুদণ্ডের সাজা দিল বারুইপুর আদালত, পক্সো আদালত এই মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। পাশাপাশি মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে। ঘটনার ২ মাসের মধ্যে সাজা ঘোষণা রাজ্যের ক্ষেত্রে বেনজির। তবে শুধুমাত্র রাজ্যে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলছেন এই ঘটনা গোটা দেশের কাছে নজিরবিহীন ঘটনা এবং পুলিশের যারা ছিলেন এই ঘটনার তদন্তভার যাদের কাঁধে ছিল, পাশাপাশি যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে তিনি অভিনন্দন জানিয়েছেন যে এমন একজন ধর্ষক খুনিকে যে সাজা দেওয়া গিয়েছে এবং এত দ্রুত যেভাবে সাজা দেওয়া হয়েছে তার জন্য কিন্তু প্রত্যেককে তিনি অভিনন্দন জানিয়েছেন। দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা শোনালো বারুইপুর আদালত। পাশাপাশি মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা জানিয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে এবং নাবালিকার পরিবারও এই ঘটনায় খুব তারাও কিন্তু চেয়েছিলেন যে অভিযুক্ত তার যেন মৃত্যুদণ্ড হয়, তার যেন মৃত্যুর সাজা শোনায় আদালত এবং সেই মতো কিন্তু মৃত্যুর সাজা শোনালো আদালত। স্বাভাবিকভাবেই তারা এই সাজা ঘোষণার পরে খুশি। তারা নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা জয়নগরের এই ঘটনাতে ৬২ দিনের মধ্যে কিন্তু সাজা শোনালো বারুইপুর আদালত। ঘটনার ২ মাসের মধ্যে সাজা ঘোষণা রাজ্যের ক্ষেত্রে বেনজির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন গোটা দেশের কাছে এটা বেনজির এবং দৃষ্টান্তমূলক। পাশাপাশি তিনি এই ঘটনায় যারা তদন্ত সামলেছেন, যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, জয়নগরে ধর্ষক খুনির ফাঁসির সাজা শুনিয়েছে বারুইপুর মহকুমা আদালত। গত ৪ অক্টোবর জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। ৫ই অক্টোবরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই ঘটনার ৬২ দিনের মাথায় বিচার এবং এই যেটা জানা যাচ্ছে বারুইপুর আদালত ইতিমধ্যেই দোষী মুস্তাকিন সর্দারকে
মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে, পাশাপাশি নাবালিকার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি এই ঘটনার তদন্ত যাদের কাঁধে ছিল, যারা তদন্তভার সামলেছেন, যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। তার বক্তব্য যে রাজ্য তো বটেই, গোটা দেশের কাছে একটি দৃষ্টান্তমূলক ঘটনা। কারণ আমরা জানি রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই যৌন হেনস্থার ঘটনা, ধর্ষণের ঘটনা, নাবালিকাকে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন তোলেন যে বিচার কবে মিলবে, কবে অপরাধীরা শাস্তি পাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জয়নগরের এই ঘটনা কোথাও গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজ্য পুলিশের তদন্ত, সিটের তদন্ত এবং সেই তদন্তের পরে বিচার প্রক্রিয়া মাত্র 62 দিনের মধ্যে গোটা বিষয়টিকে যে সম্পন্ন করা হলো, যে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হলো, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যে রাজ্যের কাছে তো বটেই, গোটা দেশের কাছে এটা দৃষ্টান্তমূলক এবং নজিরবিহীন। মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপরাজিতা বিল নিয়ে এসেছেন বিধানসভায়। অপরাজিতা বিল পাশ হয়েছে, সেটি রাজ্যপালের কাছে রয়েছে এখনো পর্যন্ত এবং বারবারই তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেন যে এই অপরাজিতা বিল যাতে দ্রুত পাশ করা হয়, মহিলাদের উপরে যারা এই অত্যাচার বা যারা এই ধরনের অপরাধ করছেন তাদের দোষীদের যাতে যথোপযুক্ত সাজা দেওয়া যায়, সর্বোচ্চ সাজা দেওয়া যায়, সেই ব্যবস্থার কথাই বলে এই অপরাজিতা বিল। তার বক্তব্য গোটা দেশের ক্ষেত্রেও দেশের কেন্দ্রের সরকারও এই অপরাজিতা বিল নিয়ে আসুক এবং তারাও এই বিলকে মান্যতা দিক, সে দাবিও তারা তুলেছেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশদা, যেটা জানতে চাইব যে আরজিকরের মামলার এখনো তদন্ত চলছে, অথচ জয়নগরের ঘটনা, যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, ইতিমধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন, 62 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন, মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয়েছে দোষীকে। কিভাবে দেখছেন আপনি? যারা আরজিকরের সঙ্গে জয়নগরের তুলনা করছে তারা দুদিন বাদে বাজারের আলুর সঙ্গে চাঁদের তুলনা করবে। জয়নগরের ঘটনা প্রত্যক্ষ সাক্ষী ছিল, সেই মেয়েটিকে কিভাবে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, প্রত্যক্ষ সাক্ষীর ভিত্তিতে সেখানে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে খুব একটা আহামরি কৃতিত্বের কিছু নেই। কেন আমরা জয়নগরে যখন গিয়েছিলাম তখন আমরা দেখেছি গ্রামের অনেক মানুষই বলছেন যে হ্যাঁ তারা দেখেছেন এটা আর কি। আর আরজিকর কাণ্ডে তো সরকার পরিকল্পিত হত্যা, সরকার সাক্ষ্য লোপাট করেছে, সেটা এত তাড়াতাড়ি হবে কি করে? ওই যারা এসব বলছেন আবারও বলি তারা বাজারের আলুর সঙ্গে চাঁদের তুলনা করবেন এবার। কিন্তু বিকাশদা, আরজিকরের ঘটনার পরে পরে রাজ্য পুলিশের ভূমিকা বা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এক্ষেত্রে তো রাজ্য পুলিশই তদন্ত সামলেছে। ও ঠিকই তো, যে আরজিকরের ঘটনার পরে জয়নগরের ঘটনা ঘটেছে। আরজিকরের ঘটনায় গোটা সমাজ যেভাবে উত্তাল হয়েছিল, তারপর পুলিশ প্রশাসন সবাই তখন একটু নড়েচড়ে বসেছিল যে এবার বিপদ হবে। আবারও বলি, জয়নগরের ঘটনায় সাক্ষ্য প্রমাণ পাওয়া খুব সহজ ছিল, পাওয়া গিয়েছে, গ্রামের মানুষ সাক্ষ্য দিয়েছেন। আরজিকরের ঘটনার সঙ্গে তুলনা করাটা মূর্খের পরিচয়, এছাড়া আর কিছু না। ধন্যবাদ বিকাশদা। কথা বলছিলাম সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। চারটে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।